আন্তর্জাতিক রাজনীতি বলুন, অর্থনীতি, যুদ্ধক্ষেত্র, সমরনীতি, বাণিজ্য নীতি, মুদ্রানীতি, কোথায় নেই মার্কিন যুক্তরাষ্ট্র? কোন বিশ্বের কোন জায়গাটি, কোন অঞ্চলটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত রয়েছে? তেমনটা নিশ্চয় নয়। বর্তমান বিশ্বের সুপার পাওয়ার এক বাক্যে এবং নির্দ্বিধায় আমরা যাকে বলতে পারি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইভেন আজ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দ্বিতীয় পরাশক্তি এখনো সৃষ্টি হয়ে ওঠেনি। অদূর ভবিষ্যতেও মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে তাদেরকে ডিঙিয়ে যাবার মতো সেই রকম পরাশক্তির আমরা কোনো সম্ভাবনা আমরা দেখছি না। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে চায়না, রাশিয়া সহ কয়েকটি পরাশক্তি দিন রাত চ্যালেঞ্জ করে কাজ করে যাচ্ছে, নতুন নতুন আবিষ্কার করে যাচ্ছে, তবুও মার্কিন যুক্তরাষ্ট্রকে ছোঁয়ার ক্ষমতা এখনো কারো হয়নি। এই মার্কিন যুক্তরাষ্ট্র সেই 1950 সনের পর থেকে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমগ্র বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে যে নোংরা খেলা, যে অস্থির খেলা শুরু করেছে সমগ্র বিশ্বব্যাপী, একটা দেশকে নিজেদের বাগে আনার জন্য, একটা দেশকে কাবু করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কতটা উলঙ্গ হতে পারে, কতটা নগ্ন আচরণ করতে পারে, তা আমরা সম্প্রতি কতগুলো রাষ্ট্রে দেখেছি। এই মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে উন্নয়নশীল দেশগুলি, তৃতীয় বিশ্বের দেশগুলিকে বাগে আনার জন্য যেখানে যা করার প্রয়োজন তারা সব কিছু করতে পারে, করতে সক্ষম। তাদের সেই দুরন্ত মেধাশক্তি, কূটকৌশল ইত্যাদি বিভিন্নভাবে প্রয়োগ করে এই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিকে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। আমরা সম্প্রতি যদি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকার প্রধান যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা যদি সাদ্দাম হুসাইনের কথা বলি, আমরা যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলি, এভাবে অসংখ্য রাষ্ট্রপ্রধানকে, রাষ্ট্রনায়ককে, আন্তর্জাতিক অঙ্গনে প্রসিদ্ধ রাজনীতিবিদকে এরা নির্মমভাবে খুন করতে দ্বিধা করেনি এবং বিশ্বের বহু জনপ্রিয় সরকারকে হটিয়ে একটা দেশকে ধুলোয় মিশিয়ে দিতে এরা কার্পণ্য করেনি। এই হচ্ছে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র। এখন এই মার্কিন যুক্তরাষ্ট্র, আজকের মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে ওঠার পেছনে অনেকগুলি রিজন রয়েছে, অনেকগুলি কারণ রয়েছে, ঐতিহাসিক অনেকগুলি ঘটনা রয়েছে। আজকের আলোচনার উদ্দেশ্য তাই আমরা চেষ্টা করব সে বিষয়ে যথাসম্ভব আলোচনা করার জন্য। আশা করছি সাথেই থাকবেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যখন মনে পড়ে তখন আমার দুটি শব্দ মনে পড়ে। একটি হচ্ছে গ্রাম্য পঞ্চায়েত, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। পঞ্চায়েত সাধারণত ভারতীয় একটা স্থানীয় সালিসি ব্যবস্থা। পঞ্চায়েত সভা ভারতীয় সংবিধানে থাকতে পারে
এবং ভারতে এটি প্রচলিত রয়েছে পঞ্চায়েত সভা। কিন্তু বাংলাদেশেও গ্রাম্য মোড়ল বলে একটা কথা আছে। এই গ্রাম্য মোড়লেরা আমরা যখন লক্ষ্য করে দেখি, এরা বিভিন্ন সালিশ বাণিজ্যের জন্য বা নিজেদের প্রভাব প্রতিপত্তি মানে কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য একটা পরিবারের মধ্যে, একটা সমাজের মধ্যে এরা সবসময় একটা দ্বিধা দ্বন্দ্ব, একটা সংঘাত, একটা অশান্তি কলহ বাঁধিয়ে রাখতে এরা পছন্দ করে। এতে করে এদের জন্য সালিশের ডাক পড়ে, এদের তোয়াজ করা হয়, এদের প্রভাব প্রতিপত্তি এদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। এবং এইভাবে একটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, অশান্তি সৃষ্টির জন্য এই মৌলিপনা বা পঞ্চায়েত প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। এবং এই ধরনের ঘটনাগুলির প্রেক্ষিতে যে জাতীয় জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে যে অশান্তি অস্থিরতা বিরাজ করছে, মানব সভ্যতা আজও সে অশান্তি অস্থিরতা থেকে মুক্তি পাচ্ছে না, মুক্তি পায়নি। আমি যদি মধ্যযুগের কথা বলি, সাধারণত 475 খ্রিস্টাব্দের পর থেকে রোমান সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, এবং আপনারা জানেন আমাদের এই ভারতীয় উপমহাদেশে একটি শক্তিশালী সাম্রাজ্য ছিল। মুঘলরা একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তৎকালীন জিডিপির অঙ্কে, রাষ্ট্রীয় মানদণ্ডে, সামরিক শক্তিতে, আন্তর্জাতিক অঙ্গনে। এই মোগল সাম্রাজ্য কোনো অংশে কম ছিল না, বরং বেশ শক্তিশালী একটি সাম্রাজ্য হিসেবে মুঘল সাম্রাজ্যের ইতিহাসবিদরা বা গবেষকরা মুঘল সাম্রাজ্যকে মূল্যায়ন করে থাকেন। তো সেই 475 খ্রিস্টাব্দের পর থেকে একে একে যখন রোমান সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্যের মতো এবং মুঘল সাম্রাজ্যগুলি একে একে যখন ধ্বংস হয়ে গেল, পতন হয়ে গেল, শিল্প বিপ্লব সূচিত হলো। এই শিল্প বিপ্লবের পূর্ব পর্যন্ত সময়টাকে মধ্যযুগ বলে গণ্য করা হয়। এবং তারও আগে সমাজে মারাত্মক ধরনের অশান্তি বিশৃঙ্খলা বিরাজ করত। মধ্যযুগের আগে যদি আমরা যাই, সেই সময়টাতে সমাজে ভীষণ রকম অশান্তি অস্থিরতা বিরাজ করত। আমরা যে একটি সেন্টেন্স জানি বা বাক্য জানি, জোর যার মুল্লুক তার, এইরকম একটি নিয়ম নীতি এই মানব সমাজে, মানব সম্প্রদায়ে, মানব সভ্যতায় প্রচলিত ছিল। আপনারা জেনে থাকবেন আমাদের এই বাংলাকে কেন্দ্র করে, এই বঙ্গীয় জনপদকে কেন্দ্র করে ছোট ছোট কতগুলো রাজ্যকে একত্র করে গৌড় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা শশাঙ্ক একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। বেশ কিছুদিন সে সাম্রাজ্য প্রচলিত ছিল। একটা সময় রাজা শশাঙ্কের মৃত্যু হয়। রাজা শশাঙ্কের মৃত্যুর পর শাসন ভার নিয়ে এবং ক্ষমতার মস্তক নিয়ে কারাকারি শুরু হয়, এবং সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ব্যক্তি নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের নেতৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য বাহুবল পেশি শক্তির প্রয়োগ করে সমাজে বড় ধরনের একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে। এবং সেটা রীতিমতো যেন একটা নিয়মে পরিণত হয় যে জোর করে যে যতটুকু অঞ্চল দখল করে নিতে পারবে, যা আদায় করে নিতে পারবে, সেটাই বৈধ, সেটাই নিয়ম। ইতিহাসবিদরা এই সময়কালকে মৎস্যান্যায় বলে উল্লেখ করেছেন। আধুনিক যুগে এসে
পরবর্তীকালে এই শব্দটাকে জোর জালমূলক তার বলে শোনা গিয়েছিল। আধুনিক যুগে এসে সম্প্রতি আমরা মব জাস্টিস বলে একটা কথা শুনতে পাচ্ছি। এই মব জাস্টিসটা ঘটেছিল সে মৎস্যান্বয়ের যুগে বা তারও আগে, মধ্যযুগেরও পূর্বে, প্রাচীন যুগের শেষের দিকে এই মব জাস্টিসের ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক, আমরা মধ্যযুগের কথা যখন বলি, মধ্যযুগে যখন রোমানরা এত শক্তিশালী অর্থনীতিতে, স্প্যানিশরা শক্তিশালী, ফরাসিরা অত্যন্ত শক্তিশালী, এবং আমাদের ভারতীয় উপমহাদেশে মুঘলরা শক্তিশালী, পাশাপাশি চাইনিজরা, মিশরীয়রা, বিশ্বের মূল যে ভূখণ্ডের মানুষগুলি, বিশ্বের মূল ভূখণ্ডের যে দেশগুলি, সবাই সবার অবস্থানে অর্থনৈতিক ভাবে বেশ সমৃদ্ধ এবং শক্তিশালী। ঠিক তখন কেমন ছিল আজকের সুপার পাওয়ার আমেরিকা? কোন পর্যায়ে ছিল আজকের সুপার পাওয়ার আমেরিকা? দেখুন, ভূতত্ত্বের বিদদের ভাষ্যমতে আজকের আমেরিকা বা আমেরিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশ একটি ভূখণ্ড ছিল। পৃথিবীতে বড় ধরনের একটা প্রলয়ের পর দুটি ভূখণ্ড আলাদা হয়ে যায় এবং দুটি মহাদেশ হয়ে যায়। প্রস্তর যুগেরও বহু আগে আজকের যে আমেরিকা মহাদেশটি, এই বিশাল অঞ্চলটি বরফাবৃত ছিল। সেখানে কোনো প্রাণীকুলের বসবাস ছিল না, সেখানে কোনো প্রাণের অস্তিত্বই ছিল না। কালক্রমে সেখানে বরফ গলতে গলতে ভূমি উন্মুক্ত হয়। একটা সময় সেখানে মানব বসতি শুরু হয়ে যায়। (1492) সনে ক্রিস্টোফার কলম্বাস, তৎকালীন আমেরিকার রানী, এখানে একটা কথা বলে রাখা ভালো, বলে রাখা উচিত, মধ্যযুগে, প্রাক মধ্যযুগে চাইনিজদের বিভিন্ন তৈজসপত্র, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র এবং ভারতীয় অঞ্চলের মশলার এবং বাংলার মসলিন কাপড়ের, জগৎ বিখ্যাত মসলিন কাপড় খুব প্রসিদ্ধ, এসব পণ্য খুব প্রসিদ্ধ ছিল ইউরোপের বাজারে। এবং এই বাজারগুলি দখল করে রেখেছিল পর্তুগিজরা। পর্তুগিজ বণিকরা জাহাজ নিয়ে এসে এসব জায়গা থেকে, এসব বন্দর থেকে এসব পণ্য সংগ্রহ করে চড়া দামে বিক্রি করে থাকতো ইউরোপের বাজারগুলিতে। এমন পরিস্থিতিতে ক্রিস্টোফার কলম্বাস মূলত একজন বণিক ছিলেন, যদিও ইতিহাস তাকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যায়িত করে থাকেন। প্রকৃত অর্থে তিনি একজন বণিক ছিলেন। সেই বাণিজ্যের উদ্দেশ্যেই তিনি ইতালির ভেনিসে রাজা ফার্নান্দো এবং রানী ইসাবেলাকে অনুরোধ করেন তাকে আর্থিকভাবে বা জনবল দিয়ে স্পন্সর করার জন্য তিনি ইন্ডিয়ায় আগমন করবেন এবং এখান থেকে এসব পণ্য স্বল্প মূল্যে কিনে তিনি ইউরোপের বাজারে নিয়ে যাবেন এবং ব্যবসা করে প্রচুর লাভবান হবেন। রাজা ফার্নান্দো এবং ইজাবেলা তাকে অনুমতি দিলেন, আর্থিকভাবে সহযোগিতা দিলেন, জাহাজ বোঝাই করে লোকজন দিলেন। ক্রিস্টোফার কলম্বাস প্রথম ভারতীয় নৌপথ আবিষ্কার করার উদ্দেশ্যে, ভারতীয় নৌপথ আবিষ্কার করার উদ্দেশ্যে জাহাজ নিয়ে বেরিয়ে পড়লেন। এখানে কথিত কতগুলা চমকপ্রদ ঘটনা রয়েছে। ক্রিস্টোফার কলম্বাস যখন হাওয়াই দ্বীপপুঞ্জে এসে আটকে গিয়েছিলেন আর তিনি দিশাহারা হয়ে গেছেন, পথ খুঁজে পাচ্ছেন না,
তখন তিনি নিরাশ হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছেন। এমন সময় দেখা যাচ্ছে যে দূর কোনো প্রান্ত থেকে একটি গাছের গুঁড়ি ভেসে আসছে। তিনি সেই গাছের গুঁড়ি অনুসরণ করে গাছের গুঁড়িটা কোত্থেকে আসলো সেটা অনুসরণ করে এগিয়ে যেতে থাকলেন। এগিয়ে গিয়ে একটি জনপদ আবিষ্কার করলেন। ক্রিস্টোফার কলম্বাস ধরে নিয়েছিলেন সেটি ইন্ডিয়া, এবং সেই জনপদের মানুষগুলি বাদামি রঙের, লম্বাটে মানুষ, চ্যাপ্টা নাক, তাদেরকে দেখতে পেলেন। ক্রিস্টোফার কলম্বাস নিশ্চিত হলেন তিনি ইন্ডিয়া এসে পৌঁছে গেছেন। মজার ব্যাপার হচ্ছে সেখানকার আদিবাসীরা, যাদেরকে ক্রিস্টোফার কলম্বাস রেড ইন্ডিয়ান বলে নামকরণ করেছিলেন, কিন্তু সত্যিকার অর্থে তারা রেড ইন্ডিয়ান ছিলেন না। এই রেড ইন্ডিয়ান নামকরণের একটা কারণ রয়েছে। নেটিজান আমেরিকান বা আমেরিকার যে আদিবাসীরা ছিল, তারা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন আচার রীতিনীতিতে সমস্ত গায়ে, সারা শরীরে লাল রং মেখে থাকতেন, এবং লাল রং মেখে তারা তাদের দেবতার পূজা করতেন। এই কারণে ক্রিস্টোফার কলম্বাস এই নেটিভ আমেরিকানদের নাম দিয়েছিলেন রেড ইন্ডিয়ান। বিষয়টা তো অত্যন্ত পরিষ্কার আমরা, যে তিনি যেহেতু ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং পথিমধ্যে উনি পথ ভুল করে আটকে গিয়েছেন, এবং পথ ভুল করেই তিনি আমেরিকা পৌঁছে গিয়েছিলেন, এবং সেখানকার সাদা চামড়ার মানুষদের বিভিন্ন আচার অনুষ্ঠানে লাল রং ব্যবহার করার কারণে তিনি তাদেরকে রেড ইন্ডিয়ান নাম দিয়েছিলেন। সেখান থেকে এই নামটি প্রচলিত হয়ে গেছে। আমেরিকার উপজাতি বা আদিবাসীরা রেড ইন্ডিয়ান নামে পরিচিত। এখানে আরেকটি মজার ঘটনা রয়েছে। ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকায় তার জাহাজ নোঙর করলো, তখন খাবার পুড়িয়ে গেছে, খাবার নেই। কিন্তু তথাকথিত রেড ইন্ডিয়ানরা বা নেটিভ আমেরিকানরা এদেরকে দেখে ভয়ে চলে গেছে, পালিয়ে গেছে অনেকে, কেউ কাছে আসতে চায় না, বা কেউ কেউ তেড়ে আসছে আক্রমণ করার জন্য, এমন পরিস্থিতি। তো কয়েকদিন চলে গেল, ক্রিস্টোফার কলম্বাস এবং তার লোকজন খাবার পাচ্ছে না, অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করার মতো অবস্থা। এমন পরিস্থিতিতে ক্রিস্টোফার কলম্বাস এই নেটিভ আমেরিকানদেরকে ডেকে বললেন, আমি দেবতার পুত্র, আমি তোমাদের দেবতার পুত্র, তোমাদের দেবতা আমাকে পাঠিয়েছে। এখানে মজার বিষয় হচ্ছে তিনি কিন্তু আগেই তাদের পঞ্জিকা ঘাঁটাঘাঁটি করে জেনেছেন যে পরের দিন থেকে সূর্যগ্রহণ হবে, এবং সেজন্যই তিনি ওই নেটিভ আমেরিকানদেরকে ডেকে বললেন, আমি তোমাদের দেবতার পুত্র, তোমরা যদি আমাকে খাবার না দাও, তোমরা যদি আমাকে বরণ করে না নাও, তোমরা যদি আমাকে পানীয় জল না দাও, তাহলে আমি সূর্যকে নিভিয়ে দেব, তাতে করে তোমরা অন্ধকারে ডুবে মরবে। পরের দিন সকাল হতে দেখা গেল সত্যি সূর্যগ্রহণ আরম্ভ হয়ে গেছে, এবং নেটিভ আমেরিকানরা ভাবলো সর্বনাশ, সূর্য তো নিভে যাবে, মানুষ তো মারা যাবে। তখন সবাই সবার অবস্থান থেকে খাবার, জলীয় বিশুদ্ধ পানি এনে হাজির করলো। পরবর্তী দীর্ঘ সময় ইতিহাসের এই সত্য ঘটনাটি আমরা কিন্তু জানি না। পরবর্তী দীর্ঘ সময় ক্রিস্টোফার কলম্বাস সেখানে সম্পদের সন্ধানে, সম্পদ আহরণ করার জন্য, ক্রিস্টোফার কলম্বাসের বিশ্বাস ছিল যে সেখানে প্রচুর পরিমাণে সোনা মজুদ রয়েছে, সেখানে প্রচুর সম্পদের ভাণ্ডার রয়েছে। কিন্তু দীর্ঘ অনেক দিন পর্যন্ত সেখানে তিনি সম্পদের সন্ধান করে কোনো সম্পদ পেলেন না। যাই হোক, এভাবে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা অবস্থান নিলেন, এবং সেখানে ইতালিয়ানদের উপনিবেশ স্থাপন হলো। একটা পর্যায়ে ফরাসিরা সেই আমেরিকা উপমহাদেশে তারাও অবস্থান নিল, স্প্যানিশরাও অবস্থান নিল। এতে করে দেখা গেছে যে আমেরিকা মহাদেশ জুড়ে ফরাসি, ইতালি, স্প্যানিশ, পর্তুগিজ
কয়েকটি উপনিবেশিক অঞ্চল, উপনিবেশিক টেরিটরি গড়ে উঠেছিল। দীর্ঘ কয়েকশো বছর যাবৎ এই নেটিভ আমেরিকানদের উপর নির্মম নিষ্পেষণ চালানো হয়েছিল, যার সূচনা করেছিল ক্রিস্টোফার কলম্বাস। এখানে আমাদের ইতিহাসের আরেকটি সত্য আমাদেরকে জানানো হয় না, যে মূল ভূখণ্ড থেকে ক্রিস্টোফার কলম্বাস প্রথম আমেরিকায় গিয়েছিল। কথাটি সত্য নয়। এর পূর্বেও যেমন নেটিভ আমেরিকান যারা, তারা কিন্তু আমি একটু আগে বলেছি বাদামি চামড়া এবং লম্বাটে, কিন্তু সেখানে কালো মানুষ দেখা যায়। তার মানে তার বহু আগে আফ্রিকানরা সেখানে গিয়েছিল। এবং জানা যায় আরব বণিকরাও ক্রিস্টোফার কলম্বাসের যাওয়ার পূর্বে ক্রিস্টোফার কলম্বাস তার দলবল নিয়ে আমেরিকা হাজির হওয়ার পূর্বে আরব বণিকরাও সেখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, দাস প্রথার ক্ষেত্রে, দাস সংগ্রহের জন্য লোকজনকে ধরে আনত। বিভিন্ন কারণে আরব বণিক এবং আফ্রিকানদের যাওয়া আসার তথ্য আমরা জানতে পাই। তো যাই হোক, এই বিভিন্ন টেরিটরিতে আক্রান্ত হয়ে কয়েকশো বছর মার্কিনীরা এভাবে নিষ্পেষিত ছিল। পরবর্তীকালে 1976 সালের 4 জুন পেট্রিয়রা 13টি উপনিবেশ পূর্ণ নিয়ন্ত্রণে নেবার ফলে কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতা ঘোষণা করেন। তারপর গঠিত হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, 50টি অঙ্গরাজ্য, 5টি টেরিটরি, এবং ফ্রান্সের কাছ থেকে একটা সময় তারা এতটা শক্তিশালী হয়েছিল, ফ্রান্সের কাছ থেকে আলাস্কার টেরিটরিও কিনে নিয়ে একটি বিশাল প্রজাতান্ত্রিক স্টেটে পরিণত হয়েছে। এর মধ্যে কতগুলি দ্বীপ রয়েছে, যাই হোক আমি সংক্ষেপে সেগুলো উল্লেখ করছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি দুঃখিত। সেগুলিকে আউটলোয়িং দ্বীপ বলা হয়ে থাকে, এভারি দ্বীপ, অ্যাভোকা দ্বীপ, আইল ব্রেভেল, ক্যারেট, ডেভিস, বার্ড ইত্যাদি দ্বীপ ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় রয়েছে। আজকের এই আমেরিকা এত শক্তিশালী, এত সুপার পাওয়ার পরাশক্তি হবার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আমি এই আলোচনা সংক্ষিপ্ত করার স্বার্থে আমি এই আলোচনাটি আর দীর্ঘায়িত করতে চাই না। তবে আমি সংক্ষেপে দুটি কারণ বলবো, যে দুটি কারণে আজকের এই সুপার পাওয়ারকে একেবারে প্রতিরোধ করা বা কোনোভাবে নুইয়ে ফেলা অসম্ভব একটা ব্যাপার। সেই কারণগুলি আপনারা একটা ব্যাপার লক্ষ্য করে থাকবেন, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1900 শতকের গোড়ার দিক থেকে শুরু করে 1945 পর্যন্ত পরপর 50 বছরের মধ্যে 2টি মহাযুদ্ধ হয়ে গেছে। 2টি মহাযুদ্ধের কোথাও আমেরিকা কিন্তু প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি, বরং তারা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করেছে এবং মুদ্রার সঞ্চয় করেছে, মুদ্রার সমাবেশ ঘটিয়েছে নিজেদের দেশে, এবং সেই নীতিটা আজও অব্যাহত রয়েছে। তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঞ্চলে যুদ্ধ বাঁধিয়ে দেয়, তারপর অস্ত্র বিক্রি করে এবং সেখানে দেন দরবার করে, সালিশ নালিশ করে। আমি আলোচনার প্রথমেই যে গ্রাম্য মোড়লদের কথা বলেছি বা পঞ্চায়েতের কথা বলেছি, তারা সেই জায়গাটিতে রয়েছে। এখানে আমি একটা মেসেজ যেটা পরিষ্কার করে বলতে চাই, তারা কিন্তু যুদ্ধ বিগ্রহ থেকে, তারা যখন স্বাধীনতা লাভ করেছিল 1976 সালের 4 জুনের পর, তাদের দেশে যেমন কখনো সামরিক শাসনের ইতিহাস শোনা যায় না, বড় ধরনের যুদ্ধ বিগ্রহ তাদের দেশে হয়েছে তেমনটাও জানা যায় না, বড় ধরনের সহিংসতা হয়েছে তাও জানা যায় না। কিন্তু তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে বেড়ায়, তাদের দেশে কখনো যুদ্ধ হয় না। বিষয়টা সত্যি মজার ব্যাপার, আনন্দের, একটু ভাববার বিষয়।
যাই হোক, দ্বিতীয় আরেকটি কারণ, মেধাশক্তি যথেষ্ট মূল্যায়ন। পৃথিবীতে দুইটা রাষ্ট্র আমি লক্ষ্য করেছি, পৃথিবীতে দুইটা রাষ্ট্র মেধাশক্তিকে মূল্যায়ন করছে এবং প্রযুক্তিকে প্রায়োরিটি দিয়ে, প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলেছে। তার একটি হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং আরেকটি হচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এখন ইসরায়েলের আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ আলোচনা, সেদিকে যাচ্ছি না। শুধু এটুকু বলবো, এই দুটি রাষ্ট্র মেধাশক্তিকে কাজে লাগিয়ে মেধাশক্তির মূল্যায়ন করে বহুদূর এগিয়ে গেছে এবং রাষ্ট্র হিসেবে এতটাই শক্তিশালী হয়ে উঠছে দিনে দিনে, এদেরকে প্রতিহত করা, পরাহত করা অত সহজ ব্যাপার নয়। এবং দুই বন্ধুই, দুই আগ্রাসী শক্তি কাঁধে কাঁধ মিলিয়ে গিয়ে চলেছে।